ইরানকে কেবল ইসলাম ধর্মের লেন্স দিয়ে দেখলে এর মূল সত্তাকে অস্বীকার করা হবে। ইরানিদের পরিচয় দুইটি প্রধান স্তম্ভ রয়েছে। একটি হলো ইসলামিয়াত, ইসলামী পরিচয়, অন্যটি ইরানিয়াত, সাংস্কৃতিক ও পারসিক পরিচয়। ইসলামিয়াতের পরিচয় সেটাও পলিটিক্যাল ইসলাম, তাও বলা ভালো গত 100 বছরের আইডেন্টিটি পলিটিক্সের নির্মাণ। সাংস্কৃতিক ইরানি শক্তি এতটাই প্রখর যে এটি বারবার বিদেশি আগ্রাসনকে হজম করেও নিজের স্বকীয়তা বজায় রেখেছে। পারস্যের স্বকীয়তা ও সাংস্কৃতিক ইরান কেবল ধর্মের লেন্স দিয়ে দেখায় কি যথেষ্ট? আধুনিক বিশ্ব কাঠামোয় ইরানকে নিয়ে যে কোনো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে ইসলামী বিপ্লব, হিজাব বিরোধী আন্দোলন, পরমাণু চুক্তি কিংবা শিয়া সুন্নি বিরোধ ও ভূ রাজনৈতিক দ্বন্দ্ব। অর্থাৎ বৈশ্বিক গণমাধ্যমে, বিশেষ করে পশ্চিমা গণমাধ্যম, ইরানকে প্রধানত একটি ধর্মীয় রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চায়। কিন্তু কয়েক হাজার বছরের পুরনো পারস্য সভ্যতাকে কেবল ধর্মের লেন্স দিয়ে বিচার করাটা ঐতিহাসিক ও সমাজতাত্ত্বিক উভয় দিক থেকে এক পেশেও ভুল। ইরানের মূল পরিচয় লুকিয়ে আছে এর গভীরে পতিত সাংস্কৃতিক ইরান বা কালচারাল আইডেন্টিটির মধ্যে। ইরান কখনোই পশ্চিমা শক্তিগুলোর সরাসরি কলোনি ছিল না। এই দাবির পাশাপাশি আরবদের সঙ্গে পারস্যের ঐতিহাসিক মনস্তাত্ত্বিক বৈরিতা এবং ইরানের মূল চালিকা শক্তি হিসেবে সংস্কৃতির ভূমিকা ইত্যাদি দিক থেকে বস্তুনিষ্ঠভাবে দেখা খুব জরুরি। এটি একটি বহুল প্রচলিত সত্য যে এশিয়া ও আফ্রিকার অধিকাংশ দেশের মতো ইরান তৎকালীন পারস্য কখনোই ব্রিটিশ বা ফরাসিদের আনুষ্ঠানিক উপনিবেশ ছিল না। কিন্তু তাই বলে ইরান সবসময় যে স্বাধীন ছিল এমন দাবিও ইতিহাস সমর্থিত নয়। প্রথমত, প্রাচীন ও মধ্যযুগে পারস্য একাধিকবার বিদেশি শক্তির দ্বারা বিজিত হয়েছে। 330 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেটের পারস্য বিজয়, 7ম শতাব্দীতে আরব মুসলিমদের আক্রমণ এবং 13 শতকে মঙ্গলদের ধ্বংসযজ্ঞ ইরানের রাজনৈতিক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। দ্বিতীয়ত, আধুনিক যুগে ইরান কাগজে কলমে উপনিবেশ না হলেও কার্যত একটি আধা উপনিবেশ বা সেমি কলোনি হিসেবে ব্যবহৃত হয়েছে। ইয়েল ইউনিভার্সিটির ইতিহাসবিদ আব্বাস আমানত তার ইরান আ মডার্ন হিস্ট্রি গ্রন্থে দেখিয়েছেন 1907 সালের অ্যাংলো রাশিয়ান চুক্তির মাধ্যমে ব্রিটেন ও রাশিয়া ইরানকে নিজেদের প্রভাব বলয়ে ভাগ করে নেয়। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইরানের নিরপেক্ষতা লঙ্ঘন করে মিত্রবাহিনী দেশটি দখল করে। এমনকি 1953 সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ব্রিটিশ ও মার্কিন গোয়েন্দা সংস্থা MI6 এবং CIA অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে। সুতরাং ইরান সরাসরি কলোনি না হলেও পশ্চিমা আধিপত্যবাদ ও পরোক্ষ পরাধীনতার নির্মম শিকার হয়েছে দীর্ঘ সময়। ইরানকে কেবল ইসলাম ধর্মের লেন্স দিয়ে দেখলে এর মূল সত্তাকে অস্বীকার করা হবে। ইরানিদের পরিচয় দুইটি প্রধান স্তম্ভ রয়েছে। একটি হলো ইসলামিয়াত, ইসলামী পরিচয়, অন্যটি ইরানিয়াত, সাংস্কৃতিক ও পারসিক পরিচয়। ইসলামিয়াতের পরিচয় সেটাও পলিটিক্যাল ইসলাম, তাও বলা ভালো গত 100 বছরের আইডেন্টিটি পলিটিক্সের নির্মাণ। সাংস্কৃতিক ইরানি শক্তি এতটাই প্রখর যে এটি বারবার বিদেশি আগ্রাসনকে হজম করেও নিজের স্বকীয়তা বজায় রেখেছে। বিখ্যাত ইতিহাসবিদ রিচার্ড লেনসন ফ্রাই তার দ্য গোল্ডেন এজ অফ পার্সিয়া বইয়ে উল্লেখ করেছেন, আরবরা যখন পারস্য জয় করে তখন পারসিকরা ইসলাম ধর্ম গ্রহণ করলেও আরবদের ভাষা ও সংস্কৃতি গ্রহণ করেনি। যেখানে মিশর, সিরিয়া বা ইরাকের মতো প্রাচীন সভ্যতাগুলো আরবীকরণের ফলে নিজেদের ভাষা হারিয়ে আরবি ভাষায় কথা বলতে শুরু করে, সেখানে পারসিকরা তাদের নিজস্ব ভাষা ফার্সিকে সযত্নে রক্ষা করেছে। মহাকবি ফেরদৌসির শাহনামা কেবল একটি মহাকাব্য নয়, এটি ছিল ফার্সি ভাষা এবং প্রাক ইসলামী ইরানি জাতীয়তাবাদকে বাঁচিয়ে রাখার এক ঐতিহাসিক দলিল। আরবদের সঙ্গে পারস্যের বৈরিতার শেকড় অনেক গভীর। আরব বিজয়ের পর উমাইয়া খেলাফতের সময় পারসিকদের মাওয়ালি বা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হতো। এর প্রতিক্রিয়ায় পারসিকদের মধ্যে সুইবিয়া আন্দোলনের জন্ম হয়, যার মূল দাবি ছিল আরবরা কোনোভাবেই অহব আরবদের, বিশেষ করে পারসিকদের চেয়ে শ্রেষ্ঠ নয়। সাংস্কৃতিকভাবে পারসিক নিজেদের আরবদের চেয়ে অনেক বেশি উন্নত অভিজাত মনে করত। পারস্যের দীর্ঘ রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, সাহিত্য, দর্শন ও বিজ্ঞান চর্চা আব্বাসীয় খেলাফতের স্বর্ণযুগকে ত্বরান্বিত করেছিল। আধুনিক ভূ রাজনীতিতে সৌদি আরব ও ইরানের মধ্যকার যে দ্বন্দ্ব, তাকে উপর থেকে শিয়া সুন্নির ধর্মীয় সংঘাত মনে হলেও
এর গভীরে রয়েছে সেই প্রাচীন আরব বনাম পারসিক মনস্তাত্ত্বিক ও জাতিগত শ্রেষ্ঠত্বের লড়াই। ইরানিরা কখনোই নিজেদের আরব বা মধ্যপ্রাচ্যের অংশ মনে করে না, বরং তারা নিজেদের স্বতন্ত্র আর্য বংশোদ্ভূত হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ইরানের বর্তমান ইসলামী প্রজাতন্ত্র রাষ্ট্র কাঠামোটি ধর্মীয় হলেও এর সমাজের মূল চালিকা শক্তি হলো কালচারাল ইরান। এর সবচেয়ে বড় প্রমাণ হলো নওরোজ বা ফার্সি নববর্ষ। প্রাক ইসলামে জরাথুস্ট্রীয় ধর্মের এই উৎসব আজও ইরানের সবচেয়ে বড় জাতীয় উৎসব। 1979 সালের ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এবং কট্টরপন্থী আলেমরা নওরোজের মতো প্রাক ইসলামী সংস্কৃতিগুলোকে মুছে ফেলার বা সীমিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু ইরানি জনগণের প্রবল সাংস্কৃতিক প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হন। বর্তমান সময়ের হিজাব বিরোধী বা নারী জীবন স্বাধীনতা আন্দোলনকেও এই সাংস্কৃতিক লেন্স দিয়ে বিশ্লেষণ করা যায়। ইরানি নারীরা মূলত রাষ্ট্রের চাপিয়ে দেওয়া কঠোর ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে গিয়ে তাদের হাজার বছরের সহনশীল ও মুক্ত সাংস্কৃতিক সত্তার অধিকারী ফিরে পেতে চাইছেন। মধ্যপ্রাচ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে প্রকল্প, যেটাকে তারা সভ্যতা সংঘাত বলে, এই প্রকল্পের অধীনেই মূলত পরিস্থিতিকে জটিল করেছে। কারণ 50-এর দশকে যখন ইরান তার তেল ক্ষেত্রগুলোকে জাতীয়করণ করে প্রধানমন্ত্রী মোসাদ্দেক, তখন তারা মোসাদ্দেকের বিরুদ্ধে পেহলভিকে বসায়। সেই পেহলভির দমন নিপীড়নের বিরুদ্ধে ইরানি জনগণের বিক্ষোভকে কাজে লাগিয়ে পলিটিক্যাল ইসলাম হাজির হয় খামেনির হাত ধরে। ধর্মীয় রাষ্ট্র হিসেবে ইরান প্রতিষ্ঠিত হয়। তারপরেই এই অঞ্চলের দুইটি গুরুত্বপূর্ণ সভ্যতা ইরাক ও ইরান প্রায় 8 বছর ধরে যুদ্ধ করে ফেলে। এখানে একটি আমেরিকান ফাঁদ আছে। সেই ফাঁদে পড়ে আমরা ইরানকে কেবল ধর্মীয় লেন্সে দেখি। আসলে যেটা দরকার সেটা হলো সামগ্রিকভাবে ইরানের আজকে এই দশার পেছনের ভূ রাজনীতি এবং ইরানের ভেতরকার দমন পীড়নের রাজনীতিকে দেখা দরকার। ইরান কেবল একটি মুসলিম দেশ নয়, এটি এমন এক ভূখণ্ড যার রয়েছে নিজস্ব শক্তিশালী সাংস্কৃতিক উত্তরাধিকার। এটা ঠিক যে আধুনিক ইরানের রাজনীতিতে শিয়া ইসলামের গভীর প্রভাব রয়েছে, কিন্তু এটি ইরানের একমাত্র পরিচয় নয়। ইরানকে বুঝতে হলে এর সামগ্রিক অতীত, বিদেশি হস্তক্ষেপের ট্রমা এবং আরব বিশ্বের বিপরীতে দাঁড়িয়ে ফার্সি ভাষা এবং সংস্কৃতিকে টিকিয়ে রাখার অদম্য লড়াইকে বুঝতে হবে। কলোনি না হয়েও পরোক্ষ শোষণের শিকার হওয়া এবং ধর্মকে ছাপিয়ে সাংস্কৃতিক জাতীয়তাবাদ বা ইরানিয়াতকে আঁকড়ে ধরাই হলো আধুনিক ইরানের মূল চালিকা শক্তি। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।